হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইন্টারভিউতে যে বড় কোশ্চেনগুলো করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আগের ভিডিওতে শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এবার আমি আলোচনা করব বড় কোশ্চেনগুলো নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে দেখো, ইমিউনাইজেশন শিডিউল, এই টপিক থেকে অনেক কোশ্চেন করে। তো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সিওচিও বলো বা গ্রেড 2 এর ক্ষেত্রে ইন্টারভিউতে ইমিউনাইজেশন শিডিউল খুব ইম্পর্টেন্ট। তো ইমিউনাইজেশন শিডিউলের তোমরা ভ্যাকসিনের নাম মনে রাখবে, টাইম, এজ, কখন দেওয়া হয়, কোন এজে দেওয়া হয়, ডোজ, তার ডোজের পরিমাণটা তোমরা মনে রাখবে, রুট, কোন রুটে দেওয়া হয়, সাইড এবং কোন সাইডে দেওয়া হয়। তার সাথে সাথে স্টোর টেম্পারেচার, মানে কত টেম্পারেচারে ভ্যাকসিনটা রাখা হয় সেটাও মনে রাখবে। ঠিক আছে, ইমিউনাইজেশন শিডিউল তোমরা যখন ইমিউনাইজেশন শিডিউল মানে পড়বে, তিনটি ভাগে ভাগ করে নেবে। প্রেগনেন্সির সময় কী কী পাবে, আফটার চাইল্ড মানে ইনফ্যান্টের সময় কী কী পাবে, তারপর হচ্ছে চাইল্ডের সময়। তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হয়। দেখো, প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো পায়, টিডি 1, তারপরে টিডি 2 এবং টিডি বুস্টার। তো এই তিনটা পাই, আর ভালো করে দেখে নিবে। আমি তোমাদের এখানে বেশি আলোচনা করব না, ডোজগুলো দেখে নিবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যেটা হচ্ছে টিডি ফার্স্ট, সেটা হচ্ছে 0.5 ml। ঠিক আছে, কথায় দেওয়া হয় ইন্টারমাস্কুলার আপার আর্মে। তারপর হচ্ছে টিডি 2, এটা হচ্ছে 0.5 ml ইন্টারমাস্কুলার আপার আর্মে। একটা বুস্টার পাবে, সেটা 0.5 ml ইন্টারমাস্কুলার আপার আর্মে। এই তো তিনটা মানে হচ্ছে প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে পাই, মনে রাখার সুবিধা। তারপরে ইনফ্যান্টের ক্ষেত্রে চলে আসো। ইনফ্যান্টের ক্ষেত্রে দেখবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। এটা নিয়ে অনেক কোশ্চিন করে, তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে। বিসিজি একদম খুব মনে রাখার একটা বিষয়। টাইম দেখবে অ্যাজ বার্থ অ্যাজ আর্লি পসিবল, মানে হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে তোমরা দিতে পারো। সেটা ডোজ দেখে নাও, ম্যাক্সিমাম লেস দেন 1 ইয়ার দিতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম লেস দেন 1 ইয়ার। এটা ডোজ 0.1 ml। ঠিক আছে, আর একটা হচ্ছে 0.05 ml আনটিল 1 মান্থ। ঠিক আছে, এটা হচ্ছে 1 মান্থের ক্ষেত্রে এটা হচ্ছে 0.05 ml, আর হচ্ছে 0.1 ml যেটা হচ্ছে 1 ইয়ার, 1 মান্থ থেকে 1 ইয়ার, ভালো করে বুঝবে। আর এটার রুট হচ্ছে ইন্ট্রাডার্মাল, লেফট আপার আর্মে। ঠিক আছে, এগুলো সবগুলো তোমরা দেখে নিবে খুব সুন্দরভাবে। এখানে আমি করে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো। হেপাটাইটিস বি, ওপিভি ও, তারপরে হচ্ছে ওপিভি 1, 2, 3, যেটা তিনটা ভ্যাকসিন মানে তিনটা ডোজ পায়, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর এটা নিয়ে আলোচনার কোনো ব্যাপার না, তোমরা নেটেও সার্চ করে পাবে, বা যেহেতু এটা কারেন্ট এখনও চলছে তার জন্য এটা আমি শেয়ার করলাম। তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো। ঠিক আছে, এবার চলে আসি আমি চাইল্ডের ক্ষেত্রে। চাইল্ডের কী কী ভ্যাকসিন পায় এবং টাইম টেবিলগুলো দেখে নাও, আর এজ কত পর্যন্ত পাবে আমরা দিতে পারি, ডোজটাও দেখে নিবে। আর হচ্ছে সলিউশনটা তোমরা বাদ দাও, এটা অতটা কোশ্চেন করে না, তোমরা রুট দেখবে আর সাইড দেখবে। ঠিক আছে, তাহলে চারটা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে ভ্যাকসিন, আর একটা হচ্ছে টাইম বা এজ, ডোজ দেখবে, রুট দেখবে, প্লেস দেখবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ইমিউনাইজেশন শিডিউলটা তোমরা ভালো করে পড়ে যাবে। বিশেষ করে গ্রেড 2 এর ইন্টারভিউর ক্ষেত্রে ইমিউনাইজেশন খুব ইম্পর্টেন্ট, কখন যে কাকে ধরবে বলা যায় না। এবার অন্য কোশ্চিনে চলে আসি। আচ্ছা, 1 নম্বর কোশ্চিন ইমিউনাইজেশন ছোট করে দেখালাম, আলোচনা করা হলো না, কারণ অনেক কোশ্চিন আলোচনা করবো বলে। তোমরা শুধু মনে রাখবে কোশ্চিনগুলো কী কী পড়বে, ভ্যাকসিনের নাম, টাইম, এজ, ডোজ, রুট, সাইড, স্টোর টেম্পারেচার, এগুলো জানবে। এবার চলে আসে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন করোনা নেই তাই বলে এগুলো পড়বে না, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হতে পারে না। এখান থেকে অনেক কোশ্চিন করে। আর যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন আপডেট। ঠিক আছে, এটাই তোমরা ভালো করে জেনে রাখো, এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা। এবার চলে আসি
পরেরটাতে 3 নম্বরে পার্টোগ্রাফ। দেখো পার্টোগ্রাফ থেকে কী কী কোশ্চিন করতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। আর পার্টোগ্রাফ থেকে আমি অনেক ভিডিও বানিয়েছি, পার্টোগ্রাফে কী কী কোশ্চিন করবে পার্টোগ্রাফ সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছি, 2 থেকে 3টা ভিডিও আমি পার্টোগ্রাফ সম্পর্কে বানিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো, আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তোমরা। তো পার্টোগ্রাফ থেকে কী কী কোশ্চিন করতে পারে কোশ্চিনগুলো দেখে নাও। পার্টোগ্রাফ থেকে আমরা কি বুঝতে পারি, এই কোশ্চিনটা গ্রেড 2তে অনেকবারই করেছে। কখন পার্টোগ্রাফ স্টার্ট করব এটা তো তোমাদেরকে বারবার বলা হয়েছে, 4 সেন্টিমিটার। পার্টোগ্রাফ পিবি এক্সামিনেশন কত ঘন্টা অন্তর করব, 4 ঘন্টা অন্তর, এটাও বলা হয়েছে। আরোমা কি এবং এর ফুল ফর্ম কি, দেখো আরোমার ফুল ফর্ম হচ্ছে রাপচার অফ মেমব্রেনস, ঠিক আছে না, রাপচার অফ মেমব্রেনস। আর দেখো রাপচার অফ মেমব্রেনসের নিয়ে অনেক কোশ্চিন আলোচনা করেছি আমি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। আরও কোশ্চিন করতে পারে পার্টোগ্রাফ ব্লাড প্রেসারে কত ঘন্টা অন্তর চেক করায়। তাহলে পার্টোগ্রাফে ইম্পর্টেন্ট যে কোশ্চিনগুলো সেগুলো কিন্তু আমি এখানে কোশ্চিনগুলো দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে, তাই আমি এখানে অ্যান্সার আমি করে দিইনি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। এবার চলে আসছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি, নিউবর্ন রিসাসিটেশন। এটা কিন্তু অনেক জনকে কোশ্চিন করেছে, নিউবর্ন রিসাসিটেশন। আচ্ছা, নিউবর্ন রিসাসিটেশন যখন বলবে তখন ম্যানেজ সম্পর্কে বলবে, যে তুমি একটা নিউবর্ন রিসাসিটেশন কীভাবে ম্যানেজ করবে, ঠিক আছে। যারা লেবার রুমে কাজ করে বিশেষ করে তাদেরকে জিজ্ঞাসা করে যে নিউবর্ন রিসাসিটেশন তুমি কীভাবে করবে। ধরো নিউবর্ন রিসাসিটেশনটা সব বাচ্চার ক্ষেত্রে হয় না, যে বাচ্চার বা আফটার ডেলিভারি বাচ্চা কাঁদে না, যেটাকে বার্থ এক্সপেসিয়া বলে, যদি এরকম হয় তাহলে আমাদেরকে নিউবর্ন রিসাসিটেশন করতে হয়। তো নিউবর্ন রিসাসিটেশনের যে স্টেপগুলো বা যে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হয় সেটা কিন্তু বলে। তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই কীভাবে তোমরা বলবে নিউবর্ন রিসাসিটেশন, পয়েন্টগুলো সুন্দরভাবে বলবে। দেখো, যখনই কোনো বাচ্চা কাঁদবে না, তাহলে আমার যদি না কাঁদে সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু কী করতে হবে, 1 নম্বর পয়েন্ট, ক্লেম অ্যান্ড কাট দ্য কর্ড ইমিডিয়েটলি। বাচ্চার যে কর্ডটা ইমিডিয়েটলি কী করতে হবে, কাটতে হবে। আগে ক্লেম করব, তারপরে সঙ্গে সঙ্গে কাটবো, ঠিক আছে। দেখো পরের যে স্টেপ সেটা হচ্ছে প্লেস কী করবো, আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার। বাচ্চাকে রেডিয়েন্ট ওয়ার্মারে নিয়ে আসতে হবে। তারপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা কী করব, ড্রাই করব অ্যান্ড রাব করব। বাচ্চাকে ড্রাই করব এবং বাচ্চাকে মুছবো। ইনি এ প্রি ওয়ার্ম টাওয়েল, এখানে ওয়ার্ম হবে কতটা, একটা মানে 2টো টাওয়েল যেটাকে হচ্ছে প্রি ওয়ার্ম থাকবে, সেই টাওয়েল দিয়ে আমরা কিন্তু বাচ্চাটাকে ড্রাই করব এবং রাব করব। করার পরে প্লেস বেবিটাকে প্লেস করতে হবে ইন স্লাইড নেক এক্সটেনশন পজিশন, ঠিক আছে। এই পজিশনে বেবিটাকে শোয়াতে হবে। শোয়ার পরে আমাদের ইউজ করতে হবে শোল্ডার রুল। কোথায় দেবো, শোল্ডারে দেবো, এই রোলটা কোথায় দেবো, শোল্ডারে। দেওয়ার পরে ডু নট সাকশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাকে বলতে হবে, ডু নট সাকশন করা যাবে না। কখন করা যাবে না, অ্যাজ দেয়ার ইজ নো মেকোনিয়াম, যদি বাচ্চার মেকোনিয়াম স্প্রিট না হয় তাহলে আমাদেরকে সাকশন করব না। আর যদি মেকোনিয়াম স্প্রিট হয়, মেকোনিয়াম যদি খেয়ে নেয় বা ধরনের সিগারেট মেকোনিয়াম মুখ থেকে বার হচ্ছে, তখন আমাদেরকে কিন্তু সাকশন করতে হবে। তাহলে এখানে কথাটা বলেছে ডু নট সাকশন অ্যাজ দেয়ার ইজ নো মেকোনিয়াম, ঠিক আছে, এটা কিন্তু পাশাপাশি। তো আমরা সাকশন করব না যদি মেকোনিয়াম না খায় বা না স্প্রেড করে, আর যদি করে তখন আমরা কিন্তু সাকশন করব। তারপরে কি করব, স্টিমুলেট বাই দ্য রাপিং দ্য ব্যাক, ঠিক আছে। এইটার ফলে কিন্তু কোনো বাচ্চা কেঁদে ফেলে, তাহলে যখনই কেঁদে ফেলবে তাহলে আমাদেরকে আর রিসাসিটেশন করা লাগবে না। এবার কি করব, স্টিমুলেট বাই দ্য রাপিং দ্য ব্যাক, আমাদের বাচ্চার যে ব্যাকটা সেটাকে রাপিং করতে হবে, র্যাপিং করার ফলে যদি বাচ্চা কেঁদে ফেলে তাহলে আমাদেরকে আর রিসাসিটেশন করতে হবে না। এবার দেখব অ্যাসেস ব্রিথিং অ্যান্ড হার্ট রেট, আমাদের ব্রিথিংটা দেখতে হবে, ব্রিথিংয়ের কেমন কন্ডিশন সেটা দেখতে হবে, এখানে হার্ট রেটটা কতটা সেটা দেখতে হবে, ঠিক আছে। এইগুলো দেখার পরে যদি আমাদের এখানে কি বলেছে, বেবি ইজ ব্রিথিং হ্যাজ এ হার্ট রেট অফ দ্য 90 বিট পার মিনিট ইজ ব্লু, হার্ট রেট কত, 90 বিট পার মিনিট, হার্ট রেটটা কিন্তু কমে গেছে, দেখো 90 বিট পার মিনিট।
তাহলে তখন আমরা কি করব? কোশ্চেনটা করতে পারে। এগুলো করার পরে দেখলে বাচ্চার হার্ট রেটটা অনেকটা কম, 90 বিটস পার মিনিট, তাহলে তখন আমাদের রিসার্চেশন স্টার্ট করতে হবে। কি করব? চয়েস কারেক্ট সাইজ ব্যাগ অ্যান্ড মাস্ক অ্যান্ড পজিশনিং কারেক্টলি কভারিং মাউথ অ্যান্ড নোজ। আমাদের কারেক্ট সাইজ নিতে হবে ব্যাগ, আর মাস্ক নিতে হবে কারেক্ট। কারণ প্রিটার্ম বেবির ক্ষেত্রে যে মাস্কের যে সাইজটা থাকে সেটা হচ্ছে 0 সাইজ, আর হচ্ছে টার্ম বেবির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 সাইজ। তো সাইজগুলো আমাদের দেখে নিতে হবে। দেখো ছোট বাচ্চার ক্ষেত্রে বড় মাস্ক হলে কি হবে, চোখে মুখে সব জায়গায় কিন্তু মাস্কটা কভার করবে, যার ফলে চোখ কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কারেক্ট সাইজ ব্যাগ অ্যান্ড মাস্ক নিতে হবে, পজিশনটা কারেক্টলি করতে হবে। পজিশন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা যে ব্যাগ মাস্ক করব সেটা কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে। আর কভারিং করব মাউথ অ্যান্ড নোজ, এই দুটো জিনিস কভারিং করব। মাউথ মুখটা কভারিং করব, আর নোজটা, আইটা কিন্তু কভারিং করব না, চোখ কিন্তু কভারিং করা যাবে না। তারপরে কি করব? গিভ 5 ইমপ্রেশন ব্রিথ অফ দ্য 2 to 3 সেকেন্ড ইচ চেস্ট মাস্ট রাইজ। এই জিনিসটা তোমাদেরকে 5 ইমপ্রেশন দিতে হবে, ঠিক আছে? কত? 2 to 3 সেকেন্ড ইচ। আর দেখতে হবে যে তার বুকটা ওঠানামা করছে কি না, ওঠানামা যেন হয়। তারপরে আমরা চেক করব রিঅ্যাসেস দ্য হার্ট রেট অ্যান্ড ব্রিথিং। হার্ট রেটটা দেখবো আর ব্রিথিংটা দেখবো। তো এই হচ্ছে রিসার্চেশন। এটা করার ফলও মানে ধরে না এটা করলাম, রিসার্চেশন করলাম, তবুও পরে আমরা হার্ট রেটটা দেখলাম কত, নাও 70 চলে আসছে, 90 ছিল 70 চলে আসলো। তখন আমরা কি করব? যদি এই রকম কন্ডিশন মানে হার্ট রেটটা আরও কমে গেছে, তখন কন্টিনিউ ব্যাগিং করতে হবে, রেট অফ 40 to 60 ব্রিথ পার মিনিট, ঠিক আছে? এটা করতে হবে, আর প্রোভাইড অক্সিজেন দিতে হবে। তো এই হচ্ছে রিসার্চেশনের যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু হসপিটালের পয়েন্ট, বইয়ের না, এগুলো পরপর হসপিটালের। এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট হসপিটালের। পাশে দেখো নাম্বারিং, এগুলো যদি বলতে পারো, এক একটা বলতে পারলে এক এক নাম্বার। তো এইরকমই তোমাদেরকে মনে রাখতে হবে। আরও অনেক কোশ্চেন করতে পারে, আরও নিচে কোশ্চেনগুলো আছে, যেমন দেখো, ইফ অক্সিজেন অ্যান্ড পালস অক্সিমিটার আর অ্যাভেলেবেল, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড অক্সিজেন স্যাচুরেশন লেভেল। মানে একটা অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা যে নিউবর্ন বেবির ক্ষেত্রে থাকে সেটা 90 to 95% অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে? তারপরে যদি হার্ট রেট মোর দেন 100 হয়ে যায়, তখন আর কিছু করতে হবে না, বাচ্চাটাকে অবজারভেশন কেয়ারে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে নিউবর্ন রিসার্চেশনের যে পয়েন্টগুলো, সেগুলো তোমাদের মোটামুটি জানানোর জন্য পয়েন্টগুলো তোমাদের শেয়ার করলাম। এবার দেখো পরের যে 5 নম্বর পয়েন্টে ইনফেকশন কন্ট্রোল। দেখো সব কিছু তুমি পড়লে, আর পরে দেখছো যে ইনফেকশন কন্ট্রোলটা পড়লে না। ইনফেকশন কন্ট্রোলের উপর অনেক কোশ্চিন করে, আর যার কারণে দেখবে যে অনেকেই পারে না, কথা থেকে কোশ্চিন করে বলা যায় না। আমি যে কোশ্চিনগুলো এখানে তুলে ধরেছি এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে নোট করে নেবে। ইনফেকশন কন্ট্রোলের মধ্যে তোমরা কী কী পড়বে? একটা তো পড়বে হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড রাব। দেখো দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, যেটা আমরা 6টা স্টেপে আমরা যেটা করি, যেটা হচ্ছে লিকুইড সব দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ যেটা করি, ঠিক আছে? এই হ্যান্ড ওয়াশটা কিন্তু ইনফেকশন প্রিভেনশন খুব মানে কাজ করে, যেটা হ্যান্ড রাব এটা কিন্তু ততটা কাজ করে না। তাহলে দুটো হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড রাব ভালো করে জানতে হবে। আরেকটা জানতে হবে হ্যান্ড ওয়াশ 6 স্টেপ, মানে 6টা যে স্টেপ আছে এই 6টা স্টেপ তোমাদেরকে জানতে হবে। যে কোনো সময় মানে যে কোনো সময় কোশ্চিন করতে পারে যে হ্যান্ড ওয়াশের 6টা স্টেপ তুমি করে দেখাও, তাহলে হ্যান্ড ওয়াশের 6টা স্টেপ ভালো করে জানতে হবে। টাইপ অফ হ্যান্ড ওয়াশ, কত রকমের হ্যান্ড ওয়াশ আছে। একটা হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশ, দেখো এখানে ভালো করে লেখা আছে মেডিকেল হ্যান্ড ওয়াশ 2 মিনিট, মানে 2 মিনিট। তোমরা একটা জিনিস মনে রাখবে যে মেডিকেল হ্যান্ড ওয়াশ 2 মিনিট, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ 3 to 5 মিনিট, এবং হ্যান্ড রাব যেটা বলি আমরা সোশ্যাল হ্যান্ড রাব সেটা হচ্ছে তোমার 30 সেকেন্ড। তো এগুলো মনে রাখবে। আর সাথে মনে রাখবে 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন। কী কী? একটা হচ্ছে বিফোর টাচিং এ পেশেন্ট, বিফোর ক্লিন অ্যাসেপটিক প্রসিজার, আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক,
আফটার টাচিং এ পেশেন্ট, আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং। এই যে পাঁচটা, এই পাঁচটা ভালো করে মনে রাখবে যদি বলে 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন। এবার চলে আসি স্পিল ম্যানেজমেন্ট। স্পিল ম্যানেজমেন্ট আমি বলেছি, অনেকবার বলেছি স্পিল ম্যানেজমেন্ট সম্পর্কে। ইনফেকশন কন্ট্রোলের মধ্যে স্পিল ম্যানেজমেন্ট, আর এই স্পিল ম্যানেজমেন্টে আমি ছোট করে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট, ফোন করে জানাবে এবং যে এই রুমে বা এই জায়গায় স্পিলিজ হয়েছে। এখন কোশ্চেন যে কথায় ফোন করবে, তোমার সিস্টার ইনচার্জ বা আরও তোমার উপরে যে আছে তাকে ইনফর্ম করে রাখতে হবে। সেকেন্ড, একটা কশন বোর্ড লাগাতে হবে যেন সেই জায়গায় বা সেই জায়গার পাশে কেউ না যায় বা বুঝতে পারে যে সেখানে যাওয়া বারণ, তার জন্য একটা কশন বোর্ড লাগাতে হবে। থার্ড, স্প্লেশ কিট বক্স নিয়ে আনতে হবে। কি থাকবে স্প্লেশ মানে স্পিল কিট বক্সে? থাকবে গ্লাভস, প্লাস্টিক অ্যাপ্রন, ফেস মাস্ক, ক্যাপ, গুগল, শুকোবার, ফোরসেপ, অ্যাবজর্বেন্ট কি ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে পেপার বা কটন হতে পারে, এলো ব্যাগ, স্মল কার্ডবোর্ড সিট, তারপরে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। এবার ফোর্থ পয়েন্টে দেখো, সেটা হচ্ছে স্প্লেশ এরিয়ার উপর একটা অ্যাবজর্বেন্ট পেপার দিতে হবে। ঠিক আছে, পেপার দিলাম, দেওয়ার পরে ভালো করে দেখে নাও। দেওয়ার পরে কি 1% হাইপোক্লোরাইড সলিউশন দিতে হবে। তবে এখানে জানিয়ে দিই, 1% হাইপোক্লোরাইড সলিউশন দেওয়ার আগে তোমাকে দেখতে হবে যে স্প্লেশ হয়েছে যেটা, সেটার যে পরিমাণটা সেটা মেজর না মাইনর। যদি মেজর থাকে তাহলে 10% আমরা দেবো, মানে সেটা ml এর উপর ডিপেন্ড করবে। মোর দেন যদি 10 ml এর বেশি হয় তাহলে আমরা সেটা 10% দিয়ে হাইপোক্লোরাইড দিব, আর যদি লেস দেন 10% মানে 10 ml হয় সেটা 1% দিয়ে আমরাই করব। তাহলে 1% হাইপোক্লোরাইড সলিউশন, যেহেতু আমি এখানে দেখাতে চাইছি লেস দেন 10 ml 1% হাইপোক্লোরাইড সলিউশন দিতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু ভালো করে বলবে যে মেজর অ্যান্ড মাইনর। যদি মেজর হয় সেটা হবে মোর দেন 10 ml, আর মাইনর হলে সেটা হবে লেস দেন 10 ml। ঠিক আছে, যে ব্লাডের পরিমাণটা যেটা পড়ে গেছে, ঠিক আছে, স্প্লেশ এরিয়া। আর কি করবে এখানে দেখো পয়েন্টটা, এবং মানে 1% হাইপোক্লোরাইড সলিউশন দেওয়ার পরে আমাদের ওয়েট করতে হবে কত, 30 মিনিট আমরা সেটা ওয়েট করব। ওয়েট করার পরে সেটাকে একটা কার্ডবোর্ড দিয়ে তুলে এলো ব্যাগে ভরে নিতে হবে। 7 নম্বরে সেই এলো ব্যাগের উপরে একটা লেবেল লাগিয়ে দিতে হবে। 8 নম্বর, তারপর সেই জায়গাটাকে মপ করে দিতে হবে। ঠিক আছে, মপ করবো আমরা 1%, যদি কি মেজর হয়, আর মাইনর হলে 0.5%। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। তাহলে 0.5% দিয়ে আমরা সেটাকে মপ করবে, কিন্তু যদি মেজর হয় বেশি পরিমাণে সেটা কিন্তু ভুলে যাবে না, সেটা কিন্তু 1% দিয়ে মপ করে নেবো, জায়গাটাকে পরিষ্কার করব। আমাদের লাস্ট কাজ হবে পিপি এলো ব্যাগে খুলে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে, এবং এই যে ঘটনাটা সেটা একটা ইনসিডেন্ট খাতায় রেকর্ড করে রাখতে হবে। এগুলো হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, শর্টকাট বোঝানোর চেষ্টা করলাম, অনেক কোশ্চিন আছে বলেই। চলো আমরা নেক্সট কোশ্চিনে যাই। 5 নম্বরে, যেটা ইনফেকশন কন্ট্রোল নিয়ে যেহেতু আলোচনা করছি আমি পুরোটা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো, হাইপোক্লোরাইড সলিউশনের ফর্মুলাটা যেটা আছে, ফর্মুলাটা জাস্ট জেনে রাখো, D/H/Q। ডি থেকে হচ্ছে ডিজার্ভ, এইচ থেকে হ্যান্ড, আমাদের কতটা হ্যান্ডে আছে, এবং কিউ থেকে কোয়ান্টিটি। ঠিক আছে, এবার হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশনের ব্যবহারটা আমরা কিসের জন্য ব্যবহার করি? ফর দ্য ডিসইনফেকশনের জন্য ব্যবহার করি। ঠিক আছে, এটা ব্যবহারের কাজ হচ্ছে ডিসইনফেক্টিং এজেন্ট হিসাবে। তারপরে দেখো এখানেও কোশ্চেন করতে পারে, ডিসইনফেকশন জন্য আমরা 0.5% আমরা মানে সলিউশনটা ব্যবহার করি, সেটা টাইমিং। এটাকে ভালো করে বোঝার, ধরুন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলে সেটাতে ব্লাড লাগলো, বা ইউজ করলে দেখো ডিসইনফেকশন, এখানে আমি হাইপোক্লোরাইড সলিউশনের ব্যবহারগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করি। এই নম্বরে দেখো, ডিসইনফেকশনের জন্য আমরা 0.5% আমরা ব্যবহার করি,
সেটা টাইমিং হবে 10 মিনিট। এটা মনে রাখবে, ডিসইনফেকশন হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করলাম, সেটাকে আমরা ডিসইনফেকশন করবো প্রথমে হাইপোক্লোরাইডে, সেটার টাইমিং হবে 10 মিনিট। আমরা সেটাকে হাইপোক্লোরাইডে ডুবিয়ে রাখবো, ঠিক আছে, হাইপোক্লোরাইডের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিট। এটা হচ্ছে ডিসইনফেকশন করার জন্য। এবার হচ্ছে ফ্লোর ক্লিনিংয়ের জন্য 0.5% আমরা ইউজ করি। টয়লেটের ক্ষেত্রে আমরা 1% ইউজ করি। স্পিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1% ইউজ করি। সাকশন মেশিনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1%। পিপিসি সেটা হচ্ছে 1%। তো এগুলো আমাদের ইউজ, আমরা হাইপোক্লোরাইডে ইউজ করি, সেটার নামগুলো যদি জিজ্ঞাসা করি কথায় আমরা ব্যবহার করি, তাহলে এইগুলো তোমরা বলবে। টাইপ অফ স্টেরিলাইজেশন, এই কোশ্চেনটা করেছিল যে টাইপ অফ স্টেরিলাইজেশন। দেখো আমাদের 3টা টাইপ, যেমন হচ্ছে হাই প্রেসার স্টিম, যেটাকে আমরা অটোক্লেভ বলি, এটা খুব ইম্পর্টেন্ট অটোক্লেভের। আরেকটা হচ্ছে ড্রাই হিট, যেটা ওভেন, এটার দ্বারাও আমরা কিন্তু স্টেরিলাইজেশন করি। আর একটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল কি? কেমিক্যাল স্টেরিলাইজেশন, যেটা হচ্ছে 2% গ্লুটারাল ডিহাইড, এটা দিয়ে আমরা কিন্তু কেমিক্যাল যেটা বলি, এটা দিয়ে স্টেরিলাইজেশন হয়। ফিজিক্যাল স্টেরিলাইজেশন, যেটাকে আমরা রেডিয়েশন, সেটা দিয়ে হয়। তো বিশেষ করে তোমরা যা মানে পূর্বে কেমিক্যাল স্টেরিলাইজেশন আর হচ্ছে অটোক্লেভ, ঠিক আছে, যেটাকে বলছে হাই প্রেসার স্টিম, এই দুটো পড়বে। চলে আসি পরের, যে বেস্ট মেথড অফ দ্য স্টেরিলাইজেশন, এটা কোশ্চেন করেছিল, তো তোমরা বলবে অটোক্লেভ। অটোক্লেভ হচ্ছে বেস্ট মেথড অফ দ্য স্টেরিলাইজেশন। দেখো 2% গ্লুটারাল যে ব্যবহার করা হয় প্রথমে, যেটা আমরা 0.5% হাইপোক্লোরাইডের ব্যবহারটা বললাম, এটা হচ্ছে, এটাও কিন্তু ডিসইনফেকশন করার জন্য ব্যবহার করা হয়। তো ডিসইনফেকশন করার সময় যদি আমরা 2% গ্লুটারাল ডিহাইড ব্যবহার করি, তো এটার টাইমিং থাকবে 20 মিনিট, যেটা আমরা 10 মিনিট বলেছিলাম, এটাতে 20 মিনিট হয়ে যাবে ডিসইনফেকশনের ক্ষেত্রে। আর আমরা যদি স্টেরিলাইজেশন করি, ধরে নাও অটোক্লেভ খারাপ হয়ে গেল, তো আমাদেরকে স্টেরিলাইজেশন করতে হবে, আমাদের কাছে কেমিক্যাল আছে 2% গ্লুটারাল ডিহাইড মানে কেমিক্যাল আছে, সেটা দিয়ে আমরা স্টেরিলাইজেশন করব। তাহলে এটার টাইমিং কতটা হবে? 10 আওয়ার্স, মানে 10 ঘন্টা কিন্তু ডুবিয়ে রাখতে হবে ইনস্ট্রুমেন্টকে, তাহলে সেটা স্টেরিলাইজেশন হয়ে গেল, ঠিক আছে। আর এটার যে চেঞ্জিং, ধরেন 2% গ্লুটারাল ডিহাইড, সেটাকে চেঞ্জিং করব, মানে ইউজ আমরা কতদিন পর আমরা সেটা চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে 14 দিন, 14 দিন পর, ঠিক আছে, 14 দিন পর পর। তবে এখানে জানিয়ে দিই, যদি এই 2% গ্লুটারাল সেটার যদি মানে কালারটা অনেকটাই ধরনের রেড কালারের হয়ে যায়, তাহলে তার আগেও চেঞ্জ করা যায়, ঠিক আছে। এবার চলে আসি অটোক্লেভ গজ ড্রামের ক্ষেত্রে, কোশ্চেন করতে পারে অটোক্লেভ গজ ড্রাম করে নিচে আছে। আচ্ছা, অটোক্লেভ গজ ড্রাম, ঠিক আছে, এটার কোশ্চেন করতে পারে অটোক্লেভ গজ ড্রাম কি, যে ধরনের অটোক্লেভের যে গজ ড্রামটা, সেটা আমরা ওপেন করলাম, সেখান থেকে ব্যবহার করছি গজ। তো কোশ্চেন করতে পারে যে কত ঘন্টার মধ্যে সেটি ইউজ করা যাবে, কত ঘন্টা, তারপরে আমরা ইউজ করতে পারবো না, 24 ঘন্টা অন্তর, 24 ঘন্টা পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, তারপরে কিন্তু ওটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। এবার হচ্ছে অটোক্লেভ গজ ড্রাম ওপেন না হলে, ধরুন কি হলো, যে অটোক্লেভ করলাম গজ ড্রামটা, সেটা আর ওপেন হলো না, মানে করলাম না, ইউজ করলাম না, সেই গজ ড্রামটা আমরা কতদিন পর বা কত ঘন্টা পর অটোক্লেভ করতে হবে, সেটা হবে 48 ঘন্টা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করেই থাকে। এবার চলে আসি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এই একটা কোশ্চেন, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তো লেবার সম্পর্কে আমি অনেক ভিডিও বানিয়েছি, ছোট্ট করে এটাও আমি বলার চেষ্টা করব। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারের কি ম্যানেজগুলো বলবে, তুমি কিভাবে ম্যানেজ করবে বা বলতে বলবে। তো আমরা কি করব, যখনই আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার আমরা স্টার্ট করছি, তখন আফটার ডেলিভারি, বেবি ডেলিভারি হয়ে গেল, এবার প্লেজেন্টটা ডেলিভার হয়নি, তো আমরা কি করব, দেখো প্লেজেন্টটা যেহেতু ডেলিভার হয়নি, আমাদের কাজ কী হবে, যে প্লেজেন্টটা ডেলিভারি হওয়ার পর আমরা মানে বেবি ডেলিভারি হওয়ার পর আমাদের কাজ হবে এক্সক্লুড এডিশনাল বেবি, মানে মায়ের আরও কোনো বেবি পেটের মধ্যে আছে কিনা, একটা বেবি বার হলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অক্সিটোসিন দিয়ে দিই উইদাউট
চেক না করে যে আরও বেবি আছে কিনা। তো আমাদের প্রথমের কাজটা হবে যে এক্সক্লুড এডিশনাল বেবি আছে কিনা আমরা হাত দিয়ে দেখব, মায়ের অ্যাবডোমেনে হাত দিয়ে দেখব। হ্যাঁ, যদি না থাকে তারপরে আমাদের কিন্তু কি করতে হবে, অ্যাডমিনিস্টার ইনজেকশন অক্সিটোসিন 10 IU/IM অন দ্য ইন্টারল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, আমাদের থাইয়ে 10 ইউনিট অক্সিটোসিন দিব। আর যদি বেবি থাকে, টুইন্স বেবি যদি থাকে, তাহলে আমাদেরকে কিন্তু এই 10 ইউনিট অক্সিটোসিনটা দিতে হবে না। সেই জন্য আমাদেরকে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে আরও বেবি আছে কিনা পেটের মধ্যে। পরে কী করবো, ধরেন অক্সিটোসিন নেই, তাহলে আমরা ট্যাবলেট তো দিতে পারি, সেটা হবে ট্যাবলেট মিসোপ্রস্টল 600 MCQ ওরালি উইদিন 1 মিনিট আফটার চাইল্ড বার্থ। ঠিক আছে, পয়েন্টগুলো দেখো, এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট। প্রথমের পয়েন্টটা হচ্ছে এক্সক্লুড এডিশনাল বেবি আছে কিনা সেটা বাই দ্য প্যালপিলেটিং দ্য মাদার অ্যাবডোমেন। সেকেন্ড পয়েন্ট, অ্যাডমিনিস্টার ইনজেকশন অক্সিটোসিন 10 IU মানে ইন্টারন্যাশনাল ইউনিট IM অন দ্য অ্যান্ট্রোল্যাটারাল অ্যাকসেপ্ট অফ থাইয়ে দিতে হবে। আর যদি ইনজেকশন অক্সিটোসিন না থাকে মিসোপ্রস্টলও দিতে পারো, সেটা হবে 600 MCQ, এটা কিন্তু MCG ওরালি উইদিন 1 মিনিট আফটার চাইল্ড বার্থ। এবার হচ্ছে এটা দেওয়ার পরে আমাদের কী করতে হবে, পালপেট দ্য ইউট্রাস ফর দ্য কন্ট্রাকশন, আমাদের ইউট্রাসটা পালপেট করতে হবে, হাত দিয়ে পালপেট করতে হবে কন্ট্রাকশনের জন্য। করার পরে আমাদেরকে ওয়েট করতে হবে ইউট্রাস কন্ট্রাক্ট, মানে ইউট্রাসটা কন্ট্রাক্ট হওয়ার জন্য ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের অ্যাপ্লাই CCT উইথ দ্য কাউন্টার ট্রাকশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, CCT আমরা অ্যাপ্লাই করব, তারপরে কিন্তু আমাদের কর্ডটা টানবো আর ওইদিকে CCT অ্যাপ্লাই করব। ঠিক আছে, হয়ে গেল। এটা করার পরে এবার প্লাজেন্টটা বার হয়ে চলে আসলো, চলে আসার পরে কি করব, প্লাজেন্টটা বার হয়ে গেল, তাহলে এবার কি করব, আমরা চেক করব, চেক ফর দ্য ইউট্রাইন টন। এবার ইউট্রাইন টন হয়েছে কিনা সেটা চেক করব। চেক করার পরে প্যালপেট টু চেক ইফ ইউট্রাস কন্ট্রাক্টেড। আর আরও চেক আমরা এবার ডেলিভারি হয়ে গেলো, প্লাজেন্টটা ডেলিভারি হওয়ার পরে আমরা চেক করে নিব, চেক ফর দ্য ইউট্রাইন টন হয়েছে কিনা। তারপরে প্যালপেট টু চেক ইফ ইউট্রাস কন্ট্রাক্টেড হলো কি না আমরা চেক করে নেব। এক্সামিনিং প্লাজেন্টা অ্যান্ড মেম্বারিনস টু ইনশিওর কমপ্লিটনেস, প্লাজেন্টটা পুরোপুরি বার হলো কিনা, তার সাথে সাথে যে মেম্বারিনসগুলো সেটাও বার হলো কিনা ওটা আমরা দেখে নেব। পুট প্লাজেন্টা ইন দ্য এলো বাকেট, তারপরে আমরা প্লাজেন্টা এলো বাকেটে ফেলে দেব। করার পরে এস্টিমেট ব্লাড লস, কতটা পরিমাণ ব্লাড লস হচ্ছে সেটাও দেখে নেব। তারপরে কমপ্লিট রেকর্ড। এই হচ্ছে কয়েকটা পয়েন্ট, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পয়েন্ট। 10টা পয়েন্ট ভালো করে মনে রাখবে। যদি এগুলো পয়েন্টগুলো বলতে পারো, একদম যে ইন্টারভিউতে সে কিন্তু খুশি হয়ে যাবে। ঠিক আছে, যদি বলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ 3rd স্টেজ অফ লেবারের ম্যানেজ কী করে করবে এগুলো বলবে। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি, মেকানিজম অফ লেবার। দেখো মেকানিজম অফ লেবার যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, তারপর হচ্ছে ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড, তারপরে ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, তারপর হচ্ছে এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড, ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার, তারপরে ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য বেবি অ্যান্ড দ্য শোল্ডার থ্রু দ্য বার্থ ক্যানাল। এগুলো হচ্ছে মেকানিজম অফ লিভার। এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে। পরেরটা দেখো যে 7 স্ট্যান্ডার্ড অফ দ্য প্রিকুয়েশন, 7 স্ট্যান্ডার্ড অফ দ্য প্রিকুয়েশন এটা, হ্যাঁ এটা বলে থাকে অনেকবার কোশ্চেন। তো এটা কিন্তু তোমাদের ইনফেকশন কন্ট্রোলের মধ্যে এটা কিন্তু কোশ্চেনটা থাকে। কী কী 7 স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে হ্যান্ড হাইজিন, ইউজ অফ দ্য পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট যেটা আমরা বলি পিপি, তারপরে রেসপিরেটরি হাইজিন যেটা কপ ইকুইটেড, সার্ভ সেফটি, সেফ ইঞ্জেকশন প্র্যাকটিস, স্টাইল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য ডিভাইস, ক্লিন অ্যান্ড ডিসইনফেক্টেড এনভায়রনমেন্টাল সার্ফেস। এগুলো হচ্ছে 7টা যে স্ট্যান্ডার্ড 7 স্ট্যান্ডার্ড আছে সেগুলো দেখে নেবে। এবার নিচে এন্টিনেটাল কেয়ার। এন্টিনেটাল কেয়ার আমি ভিডিও অনেকেই বানিয়ে দিয়েছি, মোটামুটি 2টো ভিডিও হয়ে গেছে, তার জন্য আমি বেশি কিছু আলোচনা করিনি। এন্টিনেটাল কেয়ারের মধ্যে তোমরা মনে রাখবে যে এন্টিনেটাল কেয়ার ইজ দ্য সিস্টেমিক সুপারভিশন বলেছে অফ দ্য ওমেন ডিউরিং দ্য প্রেগনেন্সি টু দ্য মনিটর। কি মনিটর মাদার অ্যান্ড ফিটাস। আমরা মনিটর করব মায়ের মনিটর করব অ্যান্ড ফিটাস বাচ্চার এন্টিনেটাল কেয়ারের। সেটা যেটা প্রাইমারি স্টেপ যদি আমরা বলি এন্টিনেটাল কেয়ারের, সেটা হচ্ছে ফার্স্ট যে চেক আপ হবে সেটা উইদিন 12 উইকস। এইবারে এন্টিনেটাল চেক আপে আমরা কী কী দেখবো, মায়ের
ওয়েট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, প্যালোর আছে কিনা, এডিমা আছে কিনা, এগুলো চেক করব। ব্লাডের রিপোর্ট আমরা ভালো করে দেখে নেব, ভিডিআরএলটা, এইচআইভি, এগুলো আরও অন্যান্য ব্লাডের যে রিপোর্টগুলো সেগুলো যেমন হচ্ছে এইচবি দেখে নেব। কাউন্সিলিং আমরা মাকে করাবো, যে ডিউরিং প্রেগনেন্সির সময় সেক্স ডিউরিং প্রেগনেন্সি, এগুলোর সম্পর্কে আমরা কাউন্সিলিং করবো। অনেক কাউন্সিলিং আছে, তোমরা দেখে নিবে। দেখো আগে মানে 2022-23 যে ইন্টারভিউ হয়েছিল সেটাতে একজনকে কোশ্চেন করেছিল হাউ টু কেয়ার ফর দ্য ব্যাডশোর পেশেন্ট আইসিইউ বা এসআইসিইউ, এগুলো মানে কীভাবে কেয়ার করবে একজন ব্যাডশোর পেশেন্টকে। তো তার জন্য আমি এই মানে এইটা কীভাবে কেয়ার করবে সেগুলো আমি নোট বানিয়ে দিয়েছি ব্যাডশোরের উপর। তো ব্যাডশোর জিনিসটাই কি, সেটা হচ্ছে ব্যাডশোর আর দ্য আলসার দ্যাট দ্য হ্যাপেন on area of the skin that are the under pressure from the lying in the bed। দেখো একটা পেশেন্ট যখন বেডের মধ্যে সবসময় শুয়ে থাকবে, ঠিক আছে, বেডের মধ্যে শুয়ে থাকবে বা হুইল চেয়ারের মধ্যে সবসময় সিটিং বসে থাকছে, তো এইগুলোর ক্ষেত্রে কী হয়, বেডশোর স্টার্ট হয়ে যায়। কেন বেডশোর স্টার্ট হয়ে যায় তার কারণটা এখানে দেখে যে এ বেডশোর ডেভেলপ when the blood supply to the skin is the cut off for the more than 2 to 3 hours as the skin dies। সেখানে ব্লাড সাপ্লাই যেতে পারে না, তার কারণে টিস্যু বা সেলসগুলো ড্যামেজ হয়ে যায়। একটা জায়গায় যদি 2 থেকে 3 ঘন্টা সেই জায়গায় যদি অক্সিজেন পৌঁছায় না, সেই সেলে যদি অক্সিজেন না পৌঁছায়, অটোমেটিকলি সেখানে কিন্তু ড্যামেজ হওয়ার স্টার্ট করে দেয়। তো এই হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট সম্পর্কে, ট্রিটমেন্টটাই ভালো করে দেখে নেবে কী কী ট্রিটমেন্ট মানে কী কী কেয়ার পায়। একটা হচ্ছে রিমুভিং প্রেশার অন দ্য কি অ্যাফেক্টেড এরিয়া, যে এরিয়াটায় মানে প্রেশার পাচ্ছে সেখানে কিন্তু রিমুভ করতে হবে অ্যাফেক্টেড এরিয়াটা। প্রোটেক্টিং দ্য উন্ড উইথ দ্য মেডিকেটেড গজ অর আদার স্পেশাল ড্রেসিং, যে ধরনের যেখানে বেডশোর রয়েছে সেখানে কিন্তু আমাদের ড্রেসিং করতে হবে, ঠিক আছে, নাহলে আরও খারাপ হতে যাবে। কিপিং দ্য উডেন ক্লিন, আর সেই জায়গাটাতে কি মানে কী করতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। ইনশিওরিং গুড নিউট্রিশন, তাকে ভালো নিউট্রিশন দিতে হবে। রিমুভিং দ্য ড্যামেজ, সেই ড্যামেজ একটা যে স্কিন সেটাকে রিমুভ করে দিতে হবে। ইনফেক্টেড অর দ্য ডেড টিস্যু, যে টিস্যুটা ডেড হয়ে গেছে সেই টিস্যুটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। ট্রান্সপ্লেটিং হেলদি স্কিন টু দ্য ওন এরিয়া, এরকম করতে হবে। আর নেগেটিভ প্রেশার ওন থেরাপি, নেগেটিভ প্রেশার তোমার যেটা হচ্ছে অক্সিজেন থেরাপিও করে বেডশোর পেশেন্টকে, ঠিক আছে। মেডিকেশন প্রোভাইড করতে হবে, ট্যালকম পাউডার আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। পজিশনিং মাস্ট বি চেঞ্জ করতে হবে, পজিশনিং চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে নার্সিং প্রসেস, নার্সিং প্রসেসের টোটাল কটা 5টা, সে 5টা স্টেপ তোমরা নামগুলো বলে দেবে। যেমন হচ্ছে অ্যাসেসমেন্ট, কোনো একটা পেশেন্ট আসলো, প্রথমে আমরা কী করবো, অ্যাসেসমেন্ট করব। করার পরে তারপরে আমরা ডায়াগনোসিসটা জানবো। ধরুন পেশেন্ট আসলো, ব্লাড প্রেশার চেক করলাম, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট, যেটা করলাম সেটা অ্যাসেসমেন্ট। ব্লাড প্রেশারের পরে দেখলাম তো ব্লাড প্রেশার হাই, তারপরে আমরা কী বললাম, হাইপারটেনশন। এই যে হাইপারটেনশন নিজে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ডায়াগনোসিস। তারপর প্ল্যানিং করলাম, কি প্ল্যানিং করলাম, ব্লাড প্রেশারের জন্য আমাদের একটা প্ল্যানিং করলাম যে এই পেশেন্টটাকে কিভাবে আমরা রাখবো, ঠিক আছে, কিভাবে কী কী মেডিসিন দিতে হবে সেটা প্ল্যানিং করলাম। ইমপ্লিমেন্টেশন, সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, ঠিক আছে, মেডিকেশন করতে হবে, কি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এবং লাস্টে আমাদের ইভ্যালুয়েশন করতে হবে। ইভ্যালুয়েশন করতে হবে যে আমরা কতটা কী করলাম সেটাকে তাকে ইভ্যালুয়েট করতে হবে পেশেন্টটাকে, ঠিক আছে। 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা বলেছে ফাংশন অফ প্লেজেন্টা। প্লেজেন্টার কাজ কি, প্রোভাইড অক্সিজেন, অক্সিজেন প্রোভাইড করা প্লেজেন্টার কাজ, আর একটা নিউট্রিশন প্রোভাইড করা, যার ফলে বেবির যে গ্রোথ সে বেবির গ্রোথ হয়। আর একটা হচ্ছে রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট, আর এটাও কাজ করে যে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটা কিন্তু প্লেজেন্টার মাধ্যমে কিন্তু প্রোভাইড মানে বের করে ফেলে, ঠিক আছে। এবার হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য কেমোথেরাপি। কেমোথেরাপির যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে, কী কী কমপ্লিকেশন আছে সেগুলো জেনে রাখতে হবে। যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। ফ্যাটিগুয়েট, লস অফ দ্য appetite, nausea, bowel issue such as the constipation
অর দ্য ডায়রিয়া, হেয়ার লস, মাউথ সোর, স্কিন অ্যান্ড দ্য নেলস প্রবলেম, এগুলো হতে পারে কমপ্লিকেশন অফ দ্য কেমোথেরাপি। তারপর দেখো এখানে কোশ্চেন করেছে যে ইনিশিয়াল ব্রেস্ট ফিডিং কেন করা হয়, মানে বাচ্চাকে সঙ্গে সঙ্গে কেন মায়ের দুধ পান করা হয়, কোশ্চেন করেই থাকে, তোমরা দেখে নাও। যে প্রোটেক্ট দ্য নিউবর্ন ফ্রম দ্য অ্যাকিউরিং ইনফেকশন প্রোটেক্ট করে, রেডিউস দ্য নিউবর্ন মর্টালিটি। আর এই যে আগে যেমন হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো আফটার ডেলিভারির ক্ষেত্রে অনেক নিউবর্ন মারা যেত, এটা কিন্তু মানে রিডিউস হয়েছে এগুলো করার ফলে। ব্রেস্ট ফিডিং প্রোভাইডস এসেন্সিয়াল নিউট্রিশন, আর বললাম নিউট্রিশন পাচ্ছে, একটা নিউট্রিশনও পাচ্ছে। সিএবিজি পেশেন্টদের কী কী অবজার্ভ করা হয়, কী কী অবজার্ভ, একটা ইসিজি দেখবো, ব্রিথিং রেটটা কেমন সেটা অবজার্ভ করা হয়, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল। আরও বড় আছে, আমি জাস্ট পয়েন্টগুলো বললাম, আর এর মধ্যে অনেক কিছু আছে। তো যাই হোক, কোশ্চিন তো অনেক আছে আলোচনা করার মতো, বাট ভিডিওটা অনেক বড়, অনেক কোশ্চিন বাকি আছে, অনেক কোশ্চিন আমার কাছে আছে যেগুলো তোমাদের শেয়ার করতে পারছি না। ভিডিও অনেক বড় হলে অনেকে দেখে না বলেই আমি ছোট ছোট ভিডিও বানাবো। ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কোশ্চিন থাকলে অবশ্যই তোমরা কোশ্চিন করবে, হ্যাঁ। আর তোমরা হোয়াটসঅ্যাপেও তোমরা কোশ্চিন করতে পারো, আমাদের যা কোয়ারি থাকবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।